কোথায় এসে পড়লাম রে বাবা। লাল কাঁকড়া গুলো থুকথুক করছে পুরো। দেখি দেখি কোথায় কাঁকড়া ধরেছে দেখি। সমুদ্র, লাল কাঁকড়ার মেলা এবং জঙ্গলের মাঝে বনফায়ারের সঙ্গে বক্সে গান আর নাচ, আর তার সঙ্গে যদি একটু কাবাব হয় তো কেমন হয় বলো। আর এই সমস্ত কিছু উপভোগ করতে চাইছিলাম কম বাজেটের মধ্যে, হাতে পাওয়া 2 দিন ছুটির মধ্যে মাত্র। আর তাই চলে গিয়েছিলাম ওড়িশা রাজ্যের ডুবলাগড়ি সি বিচ বা বাগদা সি বিচ। এখানে তোমরা যদি কলকাতার কাছাকাছি থাকো তো গাড়ি করেও আসতে পারো, আর না হলে ট্রেনে করে আসতে পারো। ট্রেনে করে আসলে তোমাদের বালাসর স্টেশনে টিকিট কাটতে হবে। তো বালাসর স্টেশন থেকে নেমে যে কোনো টোটো অটো ধরলেই তোমরা পৌঁছে যাবে ডুবলাগড়ি সি বিচ। আমাদের যেহেতু হুগলিতে বাড়ি, তো হুগলি থেকে ডুবলাগড়ি সি বিচের ডিস্টেন্স ছিল 235 কিলোমিটার। খাওয়া দাওয়া হল্ট ছাড়া টাইম লেগেছিল 5.5 থেকে 6 ঘন্টা। খাওয়া দাওয়া নিয়ে আর 1 ঘন্টা লেগেছিল, 7 ঘন্টা মতন প্রায় লেগেছিল যেতে। তো মেন রোড থেকে কিন্তু এই মাটির সরু রাস্তা দেখতে পেয়ে কিন্তু তোমরা ভয় পাবে না, এখানে কিন্তু 4 চাকা ঢুকে যাবে ভালোভাবেই। তবে হ্যাঁ, উল্টো দিক থেকে কিন্তু গাড়ি আসলে একটু অসুবিধা হবে। পৌঁছে গেছি আমাদের সিসোর বিচ ক্যাম্পে। শান্ত নিরিবিলি পরিবেশ, চলো ভিতরটা ঘুরে দেখাই। বাহ, অনেকটা জায়গা আছে গাড়ি পার্কিং এর জন্য। আর চারিদিকটা দেখো কি সুন্দর ফুলের গাছ দিয়ে ভর্তি। হ্যাঁ না না, এই কটেজগুলোই পরপর বললো। প্রথমেই আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওরা ওয়েলকাম জানালো। কি সুন্দর সমস্ত কটেজগুলো সেম রকম দেখতে। আর সামনে গাঁদা ফুলের গাছ আছে একদম বালির ওপরেই, ভালো লাগছিল খুব। আর যেটা দেখলাম, আমরা ভাগ্যিস কটেজ বুক করে এসেছিলাম, না হলে কিন্তু এখানে আসার পর কটেজ পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যেত। প্রায় সব কটেজই বুকিং। বাইরে থেকে কটেজগুলো যতটা প্রিমিয়াম লাগছিল, ভিতরটা কিন্তু একদমই ততটা প্রিমিয়াম ছিল না। এমনি লাল মেঝে, অ্যাজবেস্টারের ওপরে রং করা, আর স্পেসটা কিন্তু খুবই ছোট ছিল। ব্যাগ রাখারও প্রচুর অসুবিধা হচ্ছিল, আয়নাটাও ছোট ছিল। তবে হ্যাঁ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু কটেজগুলো। আর এই কটেজে থাকলে বা টেন্টে থাকলে কিসে কত প্যাকেজ খাওয়া দাওয়া মিলিয়ে সব আমি ভিডিও শেষে বলে দেবো। আমার তো সব থেকে ভালো লেগেছে এই ডাইনিং প্লেসটা। এখানে সবাই মিলে এক জায়গায় বসে আমরা খাচ্ছিলাম, ডিনার লাঞ্চ সবই এখানে করছিলাম। সবাই এক জায়গায় বসেই যে খেতে পারার এই গোল হয়ে জায়গাটা কিন্তু খুবই ভালো। এসে গেছে আমাদের লাঞ্চের থালি। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, এটা করলা ভাজা বেসন দিয়ে, ডাল, এটা বেগুনের তরকারি, আর মাছের মধ্যে পমফ্রেট না হলে চিংড়ি অল্টার করেছিল, আর পাঁপড়, আর তারপরে এসেছে স্যালাড আর চাটনি। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি এই শালবনের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সি বিচে যাব। ব্যাপারটা কিন্তু একটু অ্যাডভেঞ্চারাস লাগছে। বিকেল হয়ে এসেছে, কিন্তু আমাদের সন্ধ্যের মধ্যে ফিরতে হবে, না হলে ওরা বলছিল যে অন্ধকার হয়ে গেলে এখানে কোনো কিন্তু লাইট পাবো না। কিন্তু সন্ধ্যেবেলা যে সি বিচের ধারে বসে একটু সমুদ্র সৈকতের হাওয়া উপভোগ করব, সেটা কিন্তু হবে না মনে হচ্ছে, কেননা সন্ধ্যে হয়ে গেলে আমরা এখানে ফিরতে পারবো না। আমাদের ক্যাম্প থেকে সমুদ্র সৈকত এই শালবনের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট মতন হেঁটে। সুন্দর দেখতে লাগছে, হেভি লাগছে এখানটা। দেখো এই সাদা জায়গাটা একমাত্র ভালো লাগছে। হ্যাঁ, লাল কাঁকড়া, কিন্তু জুম করে তো বোঝা যাচ্ছে না। ফোনেতে কত বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে পুরো লাল থুকথুক করছে, মানে প্রচুর কাঁকড়া। আমরা যাচ্ছি আর গর্তের মধ্যে ঢুকে পড়ছে। দেখি দেখি কোথায় কাঁকড়া ধরেছে দেখি। কে ধরলো কাঁকড়াটা? কে ধরলো? তুমি ধরেছো কাঁকড়া? তুমি ধরেছো কাঁকড়া? বলো বলো। সবাই মিলে ভেবেছিলাম সন্ধ্যের মধ্যে ক্যাম্পে ফিরে পড়বো, কিন্তু সেটা তো আর হলো না। এই কুকুরটা যে হঠাৎ করে কোথা থেকে চলে এলো কি জানি, সবই ভগবানের লীলা।
এই অন্ধকারের মধ্যে জঙ্গল সাফারি আমার জীবনেই প্রথম। মানে আমি জানি না আমরা কেউই এই বন জঙ্গলে কি আছে না আছে, হোটেলের কাউকে জিজ্ঞাসাও করে আসা হয়নি। আমরা ভেবেছিলাম সন্ধ্যের মধ্যে চলে যাব, জানি না, প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, যেতে পারলেই বাঁচি। জঙ্গল থেকে মনের ভয় কাটিয়ে ক্যাম্পে ফিরে এসে ক্যাম্পের আলাদাই রূপ দেখছি। কি সুন্দর রঙিন আলো দিয়ে সমস্ত কটেজগুলো সাজানো আছে দেখো। এরপর আমরা সকলে আবার ডাইনিং প্লেসে চলে এসেছি। এরা সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্সে কফি আর ভেজ পকোড়া দিয়েছিল, এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। এরপর আমাদের বনফায়ারের জন্য আগুন ধরানো হয়ে গেছে, এবার কাবাবের জন্য মাংস রেডি হচ্ছে। সন্ধেটা এরকম বক্সে গান চালিয়ে আপনারা এই বনফায়ারের সঙ্গে সন্ধেটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। বক্সের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ নয়, ওরাই দেবে, শুধুমাত্র বনফায়ারের জন্য আলাদা এক্সট্রা করে চার্জ দিতে হয়েছিল। আর এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার আগেই এই ক্যাম্পের কয়েকটা ওভার ড্রাঙ্কড গেস্টের জন্য আমাদের পুরো আনন্দটাই মাটি হয়ে গিয়েছিল। আসলে বক্স নিয়ে, মানে বক্সে গান চালানো নিয়ে এদের সঙ্গে একটু ঝামেলা হয়ে গিয়েছিল, তো এত বাজে এদের রুড ব্যবহার, শেষ পর্যন্ত তো রিসেপশন থেকে বক্স দেওয়াই ওরা বন্ধ করে দিল। তাই আমরা নিজেরাই গাড়িতে গান চালিয়ে এরকমভাবে নাচতে আরম্ভ করে দিয়েছিলাম। যাই হোক, অনেক নাচানাচি হয়েছে, এবার ডিনারটা করা যাক। ডিনারে আমাদের দিয়ে দিয়েছে রুটি, আলু ভাজা, রসগোল্লা আর চিকেনের বদলে তোমরা চাইলে পনির বা মাশরুম নিতেই পারো। আর রুটি হচ্ছে পার হেড 5 পিস করে। আর এই হচ্ছে সেই টেন্টগুলো যেগুলোতে ভাইয়েরা ছিল, চলো দেখাই। তোদের কোন টেন্টটা? একটা ঢুকবো। কোনটা? এইটা? দাঁড়া, পরপর সব টেন্টগুলো কি সুন্দরভাবে আছে, তাই তো। বাবা, এরকম আবার তালা দেওয়া চেন আছে? প্রণাম করে ঢোকো। তাই তো, প্রণাম করে ঢোকো। এখানে অন্ধকার, সাদা আবার দেখে বলি ঝাঁপিয়ে। 3 জনে ভালো, 4 জনও শোয়া যাবে বল। বাবা, টেবিল ফ্যান আছে, চার্জ দেওয়ার জায়গাও আছে। আমি খালি পায়ে ঢুকছি কিন্তু, খালি পায়ে ঢুকেছি। ভাবছিলাম জুতো পরে ঢুকবো। আরে বলটা কি করছে? গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় ওরা আমাদের যে যার রুমেতে চা বিস্কুট দিয়ে গিয়েছিল, আর ওগুলোর ভিডিওটা আমার করা হয়নি যেহেতু সকালবেলা ঘুমের ঘোরে ছিলাম। তো তারপরে একটু সমুদ্র ভ্রমণে এলাম ঘুমটা একটু ছাড়াতে। এবার গিয়ে ব্রেকফাস্ট করব। চলো ব্রেকফাস্টে কি আছে এবার দেখাবো। ব্রেকফাস্টে আছে পরোটা, ঘুগনির তরকারি আর একটা করে ডিম সেদ্ধ। হাই, এবার আসি ইনফরমেটিভ পার্টে। এই পার্টে আমি বলবো যে পার পার্সন পার ডে কত টাকা খরচ হয়েছিল। আসলে ওখানকার সব ক্যাম্পগুলোতেই না 2 ধরনের রুম ছিল, এক হচ্ছে টেন্ট আর একটা হচ্ছে কটেজ। টেন্টে থাকলে সারাদিনের 4 বেলা খাওয়া দাওয়া থাকা সমেত পার পার্সন 1000 টাকা, আর কটেজে থাকলে সারাদিনের 4 বেলা খাওয়া দাওয়া যেরকম সেম খাওয়া দাওয়া সমেত হচ্ছে পার পার্সন 1600 টাকা। দুজনেরই কিন্তু খাওয়া দাওয়া সকাল থেকে রাত্রি অবধি সবই সেম, একই। তাহলে চার্জটা আলাদা কোথায়? এখানে 1000, এখানে 1600 কেন? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে কটেজগুলো আমি যেরকম দেখালাম, অ্যাটাচ টয়লেট আছে, বাথরুম আছে, যেরকম শুধু একটা ফ্যামিলি থাকতে পারবে একটা কটেজে। টেন্টে কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম নেই। সব টেন্টগুলো, যতগুলো টেন্ট আছে রিসর্টে, সবার কিন্তু একটাই কমন টয়লেট। বড় টয়লেট আছে অনেকগুলো, কিন্তু একটা বাইরে কমন টয়লেট সব, মানে ওই টয়লেটটা সমস্ত টেন্টের সমস্ত ফ্যামিলির লোকরাই কিন্তু ইউজ করতে পারবে। কোনো অ্যাটাচড আলাদা মানে পার্সোনাল টয়লেট, পার্সোনাল বাথরুম নেই। আর হচ্ছে গরমকালেতে টেন্টে কিন্তু এসি তো লাগানো যাবে না, আর তো টেবিল ফ্যান আছে, চার্জ দেওয়ার জায়গা আছে, সবই আছে। আর কটেজে কিন্তু গরমকালের জন্য ওরা এসির ব্যবস্থা করে দেবে। আর শীতকালের জন্য কটেজের মধ্যে কয়েকটা রুমে গিজারের ব্যবস্থা আছে, ওদেরকে বললে ওরা গিজারগুলো অন করে দেবে। আর না হলে গরম জল ওরা দিয়ে দেবে, গরম জলের জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে।
আর এটাই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। কিন্তু খাওয়া দাওয়া যেটা ব্যাপার সেটা হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু সবই এক। আমি আবারও বলছি, টেন্টে আর কটেজের কিন্তু খাওয়া দাওয়া সকাল থেকে রাত্রি অবধি খাওয়া দাওয়া কিন্তু সমস্ত কিছুই এক, শুধু থাকার জায়গাটা খালি আলাদা। তার জন্যই টেন্টে 1000 আর কটেজে 1600। আর এই 1000-1600টা কিন্তু এই সিসোর বিচ ক্যাম্পের জন্যই। এদের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। কিন্তু বাকি কটেজগুলো আমি যেগুলোতে ফোন করেছিলাম সবের কিন্তু টেন্টে 1300-1400 এরকম বলছিল, আর কটেজে 1800-1900 এরকম বলছিল। কিন্তু এটাতেই আমি ফোন করে করে দেখলাম, যেহেতু রেটটা একটু কম, তো আমরা যেহেতু অনেকজন মিলে গিয়েছিলাম, 21-22 জন মিলে গিয়েছিলাম, তো তার জন্য আমাদের অনেকগুলো কটেজ লাগতো। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, টেন্টে থাকতে গেলে অনেক অসুবিধার মুখোমুখি হতে হতো, তো তার জন্য আমরা কটেজ নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে টেন্টে থাকবো, একটু অ্যাডভেঞ্চার নেব, যে শালবনের মধ্যেখানে টেন্টে কীরকম অ্যাডভেঞ্চার হয়, কিন্তু হয়নি। ওটা আসলে অনেকটাই অসুবিধা হতো, যেহেতু কমন টয়লেট, কোনো পার্সোনাল টয়লেট নেই। তার জন্য আর আমরা যেহেতু 21-22 জন গিয়েছিলাম, অতগুলো কটেজ পাওয়া কিন্তু সব ক্যাম্পে সম্ভব হচ্ছিল না। সবাই অতগুলো কটেজ একসঙ্গে দিতে পারছিল না, অনেক বুকিং ছিল। আমরা যেহেতু উইকেন্ডে গিয়েছিলাম, রবিবার গিয়েছিলাম, আর বছরের শেষে গিয়েছিলাম 29শে ডিসেম্বর, তো তার জন্য আমরা অতগুলো কটেজ সব ক্যাম্পে পাইনি। তো এই সিসোর বিচ ক্যাম্পেই কিন্তু আমরা 6টা কটেজ পেয়েছিলাম। তার জন্য আমরা বুক করে গিয়েছিলাম, বাড়ি থেকে অনলাইনে বুকিং করে গিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে, যদি কারোর এতগুলো কটেজ লাগে, এতজনের গ্রুপে যান, তাহলে কিন্তু বাড়ি থেকে অবশ্যই বুকিং করে যাবেন, না হলে কিন্তু ওখানে গিয়ে অনেক সমস্যা পড়বেন। হয়তো পাশাপাশি অন্যান্য ক্যাম্পে আপনাদের কটেজগুলো হয়ে যাবে, মানে এতগুলো ফ্যামিলি গেলে আলাদা আলাদা হয়ে যাবেন। তো তার জন্য যারা গ্রুপে জনসংখ্যা যাদের অনেক বেশি, তারা বাড়ি থেকে বুকিং করে যাওয়ার চেষ্টা করবেন। আর বলে রাখি, এই যে সন্ধ্যেবেলা আমরা বক্স, তারপর বারবিকিউ মানে বনফায়ার করেছিলাম, তার জন্য কিন্তু এক্সট্রা ওদের পে করতে হবে। তবে যারা চাইছেন যে হাতে মাত্র 2 দিনের ছুটি আর নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব, মানে মন্দারমণি, দীঘা, তারাপীঠ, শান্তিনিকেতন, মুকুটমণিপুর, রায়পুর, এগুলো সব যাদের ঘোরা হয়ে গেছে, তো কাছে পিঠে কোথাও 2 দিনের জন্য যাব, তো তার জন্য কিন্তু এই ডুবলাগড়ি অর্থাৎ বাগদা সি বিচ, এখানে কিন্তু যেতে পারেন। মোটামুটি খারাপ বলবো না, খারাপ লাগবে না, ভালোই লাগবে। যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, ওই যে বললাম, তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে। কিন্তু যারা একটু হই হুল্লোড় পছন্দ করেন, মানে চারিদিকটা একটু গম গম করবে, মার্কেট থাকবে, হইচই হবে, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো লাগবে না, এটা আমি বলে দিচ্ছি। কেননা আমাদের গ্রুপের মধ্যেই মানে আমাদেরই অনেকের বলতে গেলে এতটা নিরিবিলি ভালো লাগে না, পছন্দ নয়। আমাদের একটু মার্কেটিং পছন্দ, আমরা একটু মার্কেটিং করবো, একটু মার্কেট থাকবে, একটু হই হুল্লোড় থাকবে। তবে হ্যাঁ, বা আপনারা বোরিং হবেন না, কেননা সন্ধেবেলা যেহেতু হোটেলের মধ্যে ক্যাম্প ফায়ার হয়েছিল, বারবিকিউ হয়েছিল, তো তার জন্য বোরিং হয়নি। প্রথম দিন একটু অসুবিধা হয়েছিল, বক্স নিয়ে যেহেতু ঝামেলা হয়েছিল। তো দ্বিতীয় দিন আমরা বক্স চালিয়ে খুব নেচেছি, খুব এনজয় করেছি। তো 2 দিন আমাদের খুবই ভালো কেটেছে। আর আপনারাও যদি এরকম এনজয় করতে চান, হাতে মাত্র 2 দিন ছুটির মধ্যে, তারা কিন্তু ঘুরিয়ে আসতে পারেন এই ডুবলাগড়ি অর্থাৎ বাগদা সি বিচ। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা।